ডাইনিং টেবিলে আজ শুধু বাড়ির ছোটরা উপস্থিত। আনোয়ার সাহেব স্কুলে চলে গেছেন। রিসাত সাহেব কাল সন্ধ্যায় তার কাজের স্থানে ফিরে গেছেন। খুশি বেগম আর ইফতিয়া সাহেবও কোনো একটা কাজে তাদের নিজ বাড়িতে গেছেন। মিনা বেগম, হাসি বেগম আর শামীম সাহেব নিজেদের রুমে আছেন। আজ সকালের নাস্তা সুমু আর মাইশা বানিয়েছিল। দুপুরের খাবারও ওরা দুজনই বানিয়েছে। আজ আনোয়ার সাহেব বাদে বাড়ির বড় বাকি সবাইকে আজ বসিয়ে খাইয়েছে ওরা দুজন। সকলে খেয়ে যার যার রুমে চলে গেছে। এখন শুধু ছোটরা বাকি আছে। বাড়ির বাকি পুরুষরা এখন খেতে বসেছে। রাহিনদের সাথে নাজমিন, সামিয়া আর তিশাকেও খেতে বসানো হয়েছে। সুমু, মাইশা, রাইসা আর ইফতিয়া পরিবেশনের কাজ করছে। সামিয়া, তিশা আর রাইফ খাবারের প্লেট নিয়ে সোফায় গিয়ে বসেছে। রাইফ কার্টুন দেখবে আর ভাত খাবে। ওদের সাথে যোগদান করেছে রিশান, নিহাল, অমিত আর আরবাস। শেহরাজ কিছুতেই সুমুকে ছাড়া খেতে বসতে চাইছিল না। সুমু অনেক বুঝিয়ে জোর করে বসিয়েছে। সুমু শেহরাজকে খাবার পরিবেশন করছে। মাইশা বাকি সকলকে পরিবেশন করছে। ইফতিয়া আর রাইসা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আ হকচকিয়ে তাকালো সকলে। নাজমিন হিংস্র বাঘিনীর মতন লুক করে পাশে বসে থাকা আয়ুবের দিকে তাকিয়ে আছেন। আয়ুব নিজের মতো খেয়ে চলেছে। সকলে যে ওদের দুজনের দিকে তাকিয়েছে, ওর দিকে, সেই দিকে ওদের কোনো খেয়াল নেই। একজন খেয়ে যাচ্ছে তো একজন বাঘিনীর রূপ নিয়ে তাকিয়ে আছে। সকলকে অবাক হয়ে তাকিয়ে আছে দেখে কিন্তু সেরাজ কোনো দিকে না থেকে চুপচাপ খাচ্ছে। ভাবটা এমন যেন সে আগে থেকেই জানে নাজমিনের চেঁচানোর কারণ। ওই, আপনি আমার প্লেট থেকে শসার স্লাইড চুরি করলেন কেন? খাওয়া থামানো আয়ুব নাজমিনের দিকে তাকিয়ে বলল, দেখো মেয়ে, একদম মিথ্যা অপবাদ দিবে না। আমি চুরি করিনি, শুধু না বলে নিয়েছি। ও আচ্ছা, তাই তাহলে চুরিটা কাকে বলে শুনি? আজব মেয়ে তো, আমি কিভাবে জানবো? আমি কি চোর নাকি? ঠিকই তো, আপনি চোর নাকি যে আপনি জানবেন চুরি কাকে বলে? আপনি তো ডাকাত। দিদি দুপুরে ডাকাতি করছেন। চোররা গোপনে চুরি করে আর ডাকাতরা ওপেনে ডাকাতি করে। আই আই চামাক চালু, বলছি না একদম মিথ্যা অপবাদ দিবে না। শশার স্লাইস দুটো এই প্লেটেই রাখা ছিল, তাই আমি নিয়েছি। কারণ শশার স্লাইসের উপর কারোর নাম লেখা ছিল না। হ্যালো মিস্টার বিদেশি সাদা বাদর, আমার নাম নাজমিন। আর স্লাইসের উপর নাম লেখা ছিল না মানে? স্লাইস দুটো আমার প্লেটেই ছিল। আপনি চোখে দেখেননি নাকি? খেতে বসলে নিজের চোখ দুটো খাবারের সাথে খেয়ে ফেলেন, তাই দেখতে পান না। চুপচাপ আমার শসার টুকরো দুটো ফিরিয়ে দিন, নয়তো এই কাঁটা চামচ দেখেছেন? এই কাঁটা চামচ আপনার পেটের মধ্যে ঢুকিয়ে আমার শসার টুকরো আমি বের করে আনবো। আরে ব্রাউন গার্ল, এত সাহস তোমার? থাক, আপাতত কোনো কিছু ঢুকাঢুকি করার দরকার নেই। একটু ওয়েট করো, কাল সকালে আমি তোমার শশা তোমাকে ফিরিয়ে দিব। কাল সকালে কেন? এখন দিন। আরে এখন তো চাইলেও ওইটা আসবে না। কুচকালো নাজমিন। কোনটা? ওয়াশরুম। ইয়াক! আরে আরে শোনো তো, তুমি চাইলে আমি এখনই বমি করে বা জোর করে ওয়াশরুম করে তোমার শশা স্লাইস দুটো বের করে দিতে পারি। এখনো কিন্তু হজম হয়নি। শশার টুকরো দুটো আগের মতোই আছে, শুধু একটু কুচি কুচি হয়ে গেছে। নাজমিন হাত দিয়ে নাক চেপে ধরল। হাত দিয়ে গন্ধস্বর্ণ ভাব করে বলল। ইয়াক! ছি, নোংরা লোক একটা। আয়ুব গলার স্বর নিচু করল। নাজমিনের দিকে একটু চেপে গিয়ে আস্তে করে বলল, নোংরা লোক? নোংরামির কি দেখলে ব্রাউন গার্ল? এইটাকে নোংরামি বলে না। তুমি তো দেখছি একটা নির্বোধ মেয়ে। নোংরামি কাকে বলে সেটাই জানো না। আপনি কিন্তু আহ নাজমিন, কি সমস্যা তোর? দুটো শশার পিসই তো খেয়েছে। এইখানে আরো আছে, যতগুলো লাগবে নিয়ে নে। কথাগুলো বলে সালাদের বাটিটা এগিয়ে দিল সোম। কিন্তু সুমো আপু। আর কোনো কথা না, চুপচাপ খেয়ে নে। কেউ আর কোনো কথা বলল না, চুপচাপ খেয়ে নিল সকলে। সকলের খাওয়া শেষ হতে সুমু, মাইশা, রাইসা আর ইফতিয়া বসলো খেতে। মাইশা সুমুর খাবার পরিবেশন করতে গেলে সেরাজ আটকালো মাইশাকে। মাইশা, ইফতিয়া আর রাইসা খাবার পরিবেশন করে সবকিছু সেরাজের কাছে এগিয়ে দিল। সুমু অবাক হয়ে তাকিয়ে আছে তার খান সাহেবের দিকে। সুমুর সাথে সকলেই তাকিয়ে আছে। আইয়ুব চোখ দুটো ভালো করে কষলে আবারও তাকালো। সেরাজ ভাতের গামলা থেকে ভাত তুলে নিল একে একে। বাকি সব আইটেমগুলোর তুলে দিল সুমুর প্লেটে। তারপর সুমুর পাশের চেয়ারটায় বসে পড়ল। সবসময় কেন বাড়ি বউদেরকেই
বাড়ির পুরুষদের রান্না করে খাবার পরিবেশন করে খাওয়াতে হবে। কখনো কখনো বাড়ির পুরুষরাও তো বাড়ির বউদের রান্না করে নিজ হাতে পরিবেশন করে খাওয়াতে পারে। তাই আজ আমি আমার বউকে নিজ হাতে পরিবেশন করলাম। শুরু করো বউ। সুমু মুচকি হেসে খাবার মুখে তুলল। মাইশা সোফার উপর বসে থাকা তার স্বামী নয়নের দিকে তাকালো। নয়নও মাইশার দিকেই তাকিয়ে আছে। সে হয়তো জানে তার বউ এখন তাকে ভালোবাসা শিখতে বলবে। কবে কিছু শিখবে বলো তো? চুপ বউ চুপ থাকো। আবারও খাওয়ায় মন দিল মাইশা। সেরা সুমুকে এত প্যাম্পার করছে দেখে ইফতিয়ার রাগে ফুঁসছে। রাইসা সবকিছু দেখেও না দেখার ভান করে মাথা নিচু করে খাচ্ছে। সেরাজ তরকারির বাটি থেকে সুমুকে মুরগির লেগ পিস তুলে দিয়ে বলল, পাখির আদারের মতো কি খাচ্ছ বউ? আরও কয়টা রাইস নাও। ইফতিয়ার হঠাৎ দাঁড়িয়ে পড়ল। মাইশা খাবার মুখে নিতে নিতেই বলল, কি রে, তুই দাঁড়িয়ে বলি কেন? খেয়ে নে। আমি আর খাবো না মাইশা আপু। এখানে সকলের এত ঢং দেখে আমার এমনিতেই পেট ভরে গেছে, সেই সাথে রাতের খাবার খাওয়ার রুচিটাও ভরে গেছে। ইফতিয়ার কথা সেরাজ বাঁকা হাসল। ঘাড় কাত করে আইবের দিকে তাকিয়ে বলল, আইয়ুব, বল আজকে। আমার না দুটো গান মনে পড়ছে। কি গান? ওয়েট, গেয়ে শোনাচ্ছি। সেরাজ গলা ছেড়ে গান ধরল। বন্ধু যখন বউ লইয়া আমার চোখের সামনে বইসা হাসি মুখে তার বউকে খাবার তুইলা দেয়, ফাইটটা যায় ও বুকটা ফাইটটা যায়। আয়ুব বাহবা দিয়ে বলল, আহ কিয়া বাত কিয়া বাত। অমিত উৎসাহ নিয়ে বলল। আরেকটা আরেকটা। সিরাজ একটু গলা খাকি দিয়ে আবারও গান ধরল। দিন দিনাক দিন প্যার কা ইয়ে সিন জমজমাটি জমে হলো ক্ষীর, আরে জ্বলছে জ্বলুক বিশ্ব মুলুক আমাদের প্রেম ফেটে চৌচির। আয়ুবরা সকলে একসাথে হাত তালি দিয়ে বলল, क्या बात है আজকে, क्या बात है। সেরা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে সকলের প্রশংসা গ্রহণ করল। স্যান্ডি হাসতে হাসতে বলল, স্যার, আপনি টপ বিজনেসম্যান না হয়ে ভালো সিঙ্গার হতে পারতেন। সকলে স্যান্ডির কথায় সহমত পোষণ করল। ইফতিয়া আর এক সেকেন্ডও দাঁড়ালো না। রাগে গজগজ করতে করতে উপরে চলে গেল। ইফতিয়া চলে যেতেই রাইসা বাদে সকলে উচ্চস্বরে হেসে উঠল। আজ শাহবাজ সাহেব বাড়িতে ফিরেছেন। বিশেষ একটা কাজে তিনি কিছুদিনের জন্য বাইরে গিয়েছিলেন। সোফার উপর বসে চোখ বন্ধ করে মাথা হেলিয়ে বসে আছেন তিনি। অনন্যা খাতুন কড়া ব্ল্যাক কফি বানিয়ে স্বামীর পাশে বসলেন। শাহবাজ সাহেব কফির মগটা হাতে তুলে নিয়ে বললেন, শেহজাদারা ফিরেছে? না, ভাইরা কাল ফিরবেন। আফিয়া এতদিন পর বাপের বাড়িতে গেল, একটু থাকুক। কতদিন পর বাবা মায়ের কাছে গেছে মেয়েটা। এত তাড়াতাড়ি কি শ্বশুর বাড়ি ফিরতে মন চায় বলো? আর ঈশিতা মামুনি কোথায়? ঈশিতা ওর রুমে আছে। মেয়েটার সদ্য বিয়ে হয়েছে। আবরাজ কি করলো? বিডিতে চলে গেল। এই বাড়ির 3টা ছেলেই বিডিতে গিয়ে বসে আছে। কবে ফিরবে তার কোনো ঠিক নেই। শাহরুখ আর রিয়াজ কোথায়? শাহরুখ একাডেমিতে গিয়েছে। ও তো সারাদিন থাকে ক্রিকেট নিয়ে। আর রিয়াজ রুমে ঘুমাচ্ছে। আমার ফিরোজা মামুনিটাও ওদের বাড়িতে গেছে কিছুদিনের জন্য। আমার ভরা সংসারটা ফাঁকা হয়ে আছে। বেগম, এভাবে বলছো কেন? সকলে তো আর সারা জীবনের জন্য চলে যায়নি। সকলে আবারও ফিরে আসবে। তোমার ভরা সংসার আবারও ভরে উঠবে। আর তোমার বড় ছেলেও আর কিছুদিন পর ফিরে আসছে। তখন সব কিছু আবার আগের মতোই হয়ে যাবে। কবে ফিরবে আমার শেহরাজ? 8-9 দিন পর। আপনাকে ফোন করেছিল? শুনুন। শাহবাজ সাহেব প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালেন অনন্যা বেগমের দিকে। আপনাকে আমি কিছু বলতে চাই। দয়া করে রিয়াক্ট না করে আমার কথাগুলো আগে শুনবেন। বলো। আমি শেহরাজের বিয়ে দিতে চাই। দয়া করে এইবার আর আপনি না করবেন না। রোজা শেহরাজকে অনেক পছন্দ করে। শেহরাজ ফিরলে আমি সবটা ওকে বুঝিয়ে বলবো। আপনি দয়া করে সম্মতি দিন। রোজা তোমার ছেলেকে পছন্দ করে? তোমার ছেলে কি রোজাকে পছন্দ করে? আপনি তো জানেন আমাদের ছেলে কেমন। ও এসব ব্যাপারে কথা বলতে খুব একটা পছন্দ করে না। রোজাকে ওর পছন্দ হলেও জীবনেও আমাদের সামনে মুখ ফুটে বলবেন না।
বেগম, আমি এখন এইসব ব্যাপার নিয়ে কথা বলতে চাই না। বাইরে থেকে এসেছি, আমি অনেক ক্লান্ত। শাওয়ার নিয়ে আসছি, তুমি খাবার বাড়ো আমার জন্য। কথাগুলো বলে রুমে চলে গেল শাহবাজ সাহেব। অনন্যা খাতুন কিছুক্ষণ স্বামী যাবার পানে তাকিয়ে থেকে চলে গেলেন কিচেনের দিকে। ড্রয়িং রুমে সকলে চা কফির আড্ডা জমিয়েছে। গরম চায়ের কাপ দিয়ে ধোয়া বেরিয়ে আপন মনে মিলিয়ে যাচ্ছে বাতাসের সাথে। মিনা বেগম পাকোড়া বানিয়ে এনে সেন্টার টেবিলের উপর রাখলেন। পাকোড়ার প্লেট রাখতে গরম গরম পাকোড়া সকলে হাতে তুলে নিল। তবে সকলে চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই। সেরাজ হাতে চায়ের কাপ নিয়ে মাথা নিচু করে আনোয়ার সাহেবের কথা শোনার অপেক্ষায় আছে। আনোয়ার সাহেব গম্ভীর মুখে অল্প অল্প করে চায়ের কাপে চুমুক দিচ্ছেন। সুমু মাইশার পাশে দাঁড়িয়ে আছে। সকলে আনোয়ার সাহেবের কথা শোনার অপেক্ষায় আছে। সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে আনোয়ার সাহেব সেরাজের উদ্দেশ্যে মুখ খোলেন। তোমরা ফিরছো কবে? সেরাজ ভদ্রতার স্বরে বলল, সুমুর ভিসা হয়ে এসেছে, আর কিছুদিনের মধ্যেই পেয়ে যাব বলতে পারেন। আর 8-9 দিনের মতো আছি আমরা। আনোয়ার সাহেব মুখটা গম্ভীর করে রেখেই হালকা মাথা ঝাঁকিয়ে আবার বলেন, তোমার পরিবারের কেউ এখনো তোমাদের বিয়ের কথাটা জানে না। তোমার কি মনে হয় তোমরা ওমানে ফিরে যাওয়ার আগেই তোমার পরিবারকে এই খবরটা জানানো উচিত না? এই ব্যাপারে আমার আপাতত কিছুই মনে হয় না। আমি আগেই বলেছি আঙ্কেল, এই ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন। আমি যখন ঠিক করেছি এই বিয়ের ব্যাপারটা আমি ওমানে ফিরে গিয়ে আমার পরিবারকে জানাবো, তখন তাই হবে। যা ফেস করার একেবারে সামনাসামনি একদিনেই হবে। কাল তুমি হসপিটালে যাচ্ছ তো মাথার সেলাই কাটতে? জি। আচ্ছা, তাহলে আর 8-9 দিন পরেই ফিরে যাচ্ছ? জি আঙ্কেল, আমার বিজনেসের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। কোম্পানির সব প্রোডাক্ট রেডি হয়ে গেছে। আমি ফিরে না যাওয়া পর্যন্ত প্রোডাক্টগুলো মার্কেটে ছাড়া সম্ভব না। হাসি বেগম মুখে শাড়ির আঁচল গুজে হু করে কেঁদে উঠলেন। সুমুর মনটাও হঠাৎ খারাপ হয়ে গেল। চোখ ভিজে উঠল নোনা পানিতে। মাইশা গিয়ে হাসি বেগমকে ধরে সান্ত্বনা দিতে দিতে ঘরে নিয়ে গেলেন। শামীম সাহেব বললেন, ভাইজান, আমার একটা কথা বলার ছিল। শামীম বলো। আসলে ভাইজান, অনেকদিন হলো এখানে রইলাম, এবার আমরা আমাদের বাড়িতে ফিরতে চাই। মেয়ে জামাই তো আর কিছুদিন পরে চলে যাবে। আমার নিজেরও তো কিছু আত্মীয় স্বজন আছে, ওখানে আমি একটা ছোট অনুষ্ঠানের ব্যবস্থা করতে চাই। তাই আমি ভাবছি পরশু আমরা ফিরে যাব, সাথে আপনারাও যাবেন। আমি তোমার কথা বুঝতে পেরেছি শামীম, কিন্তু আমার হয়তো যাওয়া হবে না। কারণ তুমি তো জানোই আমার স্কুল আছে। এখন আর ছুটি নেওয়া আমার পক্ষে সম্ভব না। আর তাছাড়া মায়ের শরীরটাও ভালো নেই, সারাদিন রুমের ভিতরেই পড়ে থাকে। মা তো আর এত দূর জার্নি করে যেতে পারবে না। মাকে একা বাসায় রেখে আমার আর মিনার যাওয়া সম্ভব না। মিনা যেতে পারতো, তবে স্কুলে চলে গেলে মা তো বাসায় একা হয়ে যাবেন। তার থেকে বরং বাচ্চারা সকলে যাক, ওদের সাথে খুশি আর ইফতিয়াক যাক। ইফতিয়াক সাহেব বললেন। খুশি বেগম স্বামীর সাথে সাথে তাল মিলিয়ে বলেন, হ্যাঁ ভাইজান, আর না গেলে আমি কিভাবে যাই বলুন? শামীম সাহেব আর কিছুই বললেন না। আনোয়ার সাহেব বললেন, ঠিক আছে, তাহলে ছোটরা সকলে যাক। শামীম সাহেব মাথা দোলালেন। কিছু সময় নিয়ে আবার বললেন, ঠিক আছে ভাইজান, তাহলে পরশুদিন সকালেই বেরিয়ে পড়বো। আনোয়ার সাহেব সম্মতি জানালেন। সুমু মন খারাপ করে চুপচাপ রুমে চলে গেল। সেরাজ সুমুর যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। পাতালপুরি লাক্সারিয়ার হাউসের সেই অন্ধকার রুমটায় আজ আবারও জায়গা হয়েছে একজন মানুষের। তবে আজ একজন কোনো ছেলে নয়, একটা মেয়েকে হাত পা চেয়ারের সাথে বেঁধে বসিয়ে রাখা হয়েছে। মেয়েটার পরনে ওয়েস্টার্ন ড্রেস। রোজকারের মতো আজও সে আগন্তুক এসে তার নির্ধারিত চেয়ারটা বসল। পেছন পেছন লোকটি, দুপাশে দুজন পালোয়ানের মতো লোক দাঁড়ালো। রুদ্র। ইয়েস বস। এই মেয়ে নামক অসভ্য ব্লাডি প্লিজ লেডিটির মরণ ঘুম ভাঙাও। রুদ্র এক বালতি টকবকে গরম পানি এনে মেয়েটির মুখে ঢেলে দিল। মুহূর্তেই মেয়েটির জ্ঞান ফিরল। শরীরে জ্বালা অনুভব করতে গগন ফাটিয়ে চিৎকার করে উঠল মেয়েটি। চেয়ারে বসে থাকা পুরুষটি বিরক্তি সুর তুলে বলল, আবাকা পারি এভাবে চেঁচায় না বেবি, বড্ড কানে লাগে। আমি আবার বেশি জোরে সাউন্ড সহ্য করতে পারি না। মেয়েটা আরো জোরে চেঁচিয়ে বলল, কে তুই? আমাকে এভাবে বেঁধে রেখেছিস কেন?
বললাম না চেঁচাই না। রুদ্র, বেবির মুখটা আটকে দাও তো। রুদ্র গিয়ে মেয়েটার মুখ বেঁধে দিল। চেয়ারে বসে থাকা আগন্তুক আবারও বলল, ওর হাত এবং পায়ের প্রতিটা নখ তুলে নাও। ছেলেটি গিয়ে মেয়েটির হাত পা বাঁধা অবস্থায় মেয়েটির হাত এবং পায়ের সবগুলো নখ তুলে নিল। মুখ বেঁধে রাখার ফলে মেয়েটির গোঙানি শব্দ ছাড়া আর কিছুই শোনা গেল না। চেয়ারে বসে থাকা আগন্তুক শরীর দুলিয়ে হাসল। হঠাৎই হাসি থামিয়ে বলল, আমি জানি বেবি, তুমি এখন জানতে চাইছো আমি কে আর কেন তোমাকে এখানে বেঁধে রেখে এইভাবে টর্চার করছি। আচ্ছা চলো, আমি তোমাকে আমার মনের সব প্রশ্নের উত্তর দিয়ে দিই। কথাগুলো বলে উঠে দাঁড়ালো লোকটি হাসতে হাসতে মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালো। মেয়েটি তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটিকে দেখে চোখ বড় বড় করে ফেলল, যেন তার সামনে এমন কাউকে দেখবে সে আশাই করেনি। লোকটি আবারও হাসলো। মেয়েটার এক হাত তুলে কাছে টেনে নিল, পকেট থেকে নতুন ব্লেড বের করে মেয়েটার তর্জনী আঙুলের আগা থেকে পাতলা পাতলা করে পিস পিস করতে লাগলো। মেয়েটি গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। লোকটি একে একে মেয়েটির সবগুলো আঙুল পিস পিস করে কেটে করুণ সুরে বলল, ব্যথা লাগে বেবি। মেয়েটি অসহায় চোখে লোকটির দিকে তাকালো। লোকটি হেসে আবারও বলল, এখন তোমার ব্যথা লাগছে বেবি? তাহলে রোজ রাতে মদ খেয়ে যে যখন নতুন নতুন ছেলের সাথে রুম ডেট করো তখন ব্যথা লাগে না? সরি, এগুলো তো তোমার সয়ে গেছে, তাই এখন আর ব্যথা লাগে না। তুমি কোনো চিন্তা করো না, এগুলো তোমার সয়ে যাবে। আর প্রমাণ দেখবে? দাঁড়াও দেখাচ্ছি। কথাগুলো বলে লোকটি মেয়েটার অন্য হাতের আঙুলগুলো পিস পিস করে কেটে দিয়ে লবণ আর মরিচের গুঁড়ো মাখিয়ে দিল। রুদ্র নামক ছেলেটির দিকে তাকিয়ে বলল, ওর শরীরের প্রতিটা ভাজে ভাজে প্লেট দিয়ে জেস করে মরিচের গুঁড়ো আর লবণ লাগিয়ে দিবে। ওর শরীরে প্রচুর চুলকানি, ওর সব চুলকানি মিটিয়ে ছাড়বে আজ। কথাগুলো বলে লোকটি চলে যেতে নিয়ে আবারও ফিরে এলো মেয়েটির কাছে গিয়ে বলল, তুমি যেইভাবে পুরুষ দিয়ে শরীরের চুলকানি মেটাও আমিও আজ সেইভাবেই মেটাবো, তবে পদ্ধতিটা উল্টো। আসল কি জানো তো, আমার এই দুই পালোয়ানের একটা ক্লাস আছে। অন্যের এটো জিনিসে মুখ দেয় না ওরা, তাই আমাকে তোমার শরীরের চুলকানি কমানোর জন্য তো অন্য পদ্ধতি ব্যবহার করতে হলো। তোমাদের মতো ওভারলোড চুলকানি মার্কা মেয়েদের ওভারলোড চুলকানি এভাবেই মেটাতে হয়। কথাগুলো বলে চলে গেল লোকটি। তার পালোয়ান দুটো তার কথা মতো কাজ করতে শুরু করলো। পুরো শিকদার বাড়িতে অন্ধকারে তলি আছে। সকলে ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে। সুমু পাশ ফিরে শুতেই বিছানা খালি পেল। চোখ মেলে তাকে দেখলো তার খান সাহেব রুমে নেই। শোয়া থেকে উঠল না সুমু। কিছু একটা ভেবে আবারও পাশ ফিরে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। মিনিট 5 বাদে রুমে দরজা খোলার শব্দ হলো। সুমু ওভাবে শুয়ে রইল। সিরাজ রুমের দরজা লাগিয়ে বেডে এসে সুমুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। চোখ বন্ধ রাখা অবস্থায় সুমু বলল, কোথায় গিয়েছিলেন খান সাহেব? রাতের আকাশে থালার মতো এক অদ্ভুত সুন্দর চাঁদ উঠেছে। চারপাশ দিয়ে কোটি কোটি তারা চাঁদটিকে পাহারা দিচ্ছে, যেন এইটাই তাদের একমাত্র কাজ। কেউ কারো জায়গা থেকে এক চুল অবধি নড়ছে না। ধরনের বুকে ঠান্ডা আবহাওয়া কেটে গিয়ে হালকা গরম আবহাওয়া অনুভব করা যাচ্ছে। এই তো শীত বিদায় নেওয়ার প্রথম লক্ষণ। দূর থেকে নেড়ি কুকুর আর ঝিঝি পোকা ডাক ভেসে আসছে। সোডিয়ামের আলোয় শিকদার বাড়ির ছাদ আলোকিত হয়ে আছে। ছাদের মাঝখানে মাদুর বিছিয়ে সকলে আজ আবারও আড্ডা মেতেছে। কাল সন্ধ্যার পর থেকে সুমুর মন খারাপ। সুমুর মন ভালো করার জন্য সিরাজ রাত 9টার সময় সকলকে হাজির করেছে ছাদে আড্ডা দেওয়ার জন্য। দিনে ব্যবসা গরম পড়লেও রাতে ঠান্ডা পড়ে। ঘড়ির কাটার সময় এখন রাত 11টা। প্রিয় মানুষটির মন খারাপ থাকলেও হয়তো দুনিয়ার সব সুখ অসহ্য লাগে। সুমু একদিনে তাকিয়ে আছে ছাদে বিছানো মাদুরের দিকে। সুমুর এমন উদাস মন দেখে সিরাজের অস্থির লাগছে। প্রেয়সীর উদাসীন ভাব বড্ড পোড়াচ্ছে সিরাজকে। আইব্রা গ্রাম ঘুরে দেখতে পাবে বলে অনেক এক্সাইটেড। মাইশারা সুমুদের বাড়িতে গিয়ে কি করবে, কি পরবে, সাথে কি নিয়ে যাচ্ছে, কি প্যাক করছে সে আলোচনা মেতে আছে। সকলের আড্ডার মাঝে সিরাজ হঠাৎ করে বলল, গাইস, আই ওয়ান্ট প্রাইভেসি।
সকলে থেমে গেল। এক পলক সিরাজের মুখের দিকে তাকিয়ে সকলে মুহূর্তের মধ্যে ছাদ ত্যাগ করলো। সুমুর কোনো দিকে খেয়াল নেই, সে মাথা নিচু করে চুপচাপ বসে আছে। সিরাজ সুমুকে কিছু বলতে নিলে সিরাজের ফোনটা বেজে উঠল। স্ক্রিনের উপর ড্যাড নাম লেখাটা ভেসে উঠল। বা হাতে ফোনটা রেখে ডান হাতে যে কানে এয়ারপোর্টটা ফোনের সাথে কানেক্ট করে পড়ল। এয়ারপোর্ট হ্যাঁ ড্যাড। शेराज कैसा है बेटा? উপর থেকে ডান হাত সরিয়ে চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে ছাদের শেষ প্রান্তে গিয়ে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে ডান হাতটা পকেটে গুজে পড়ল। फाइन डैड, आप बताओ। मैं ठीक हूँ बेटा, तो बताओ सब कुछ कैसा चल रहा है? ऑल गुड डैड, इनफैक्ट बहुत ज़्यादा गुड। সিরাজ একটু থামলো, আবার বলল। आफ्टर लॉन्ग टाइम। কথাগুলো বলে পকেট থেকে হাতটা বের করে আবারও এয়ারপোর্টের উপর হাত রেখে জিভ দিয়ে ছোট্ট ভিজালো। हे बेटा, दाल में कुछ काला नहीं, पूरा दाल ही काला लग रही है मुझे। इतना बेहतर क्यों? जल्दी बताओ मुझे। मुझे तो लगता है हे शेहराज बेटा, आर यू इन लव? तुम किसी से प्यार किया है? कौन है वो लड़की? শাহবাজ খানের কথাগুলো শুনে হাসল সিরাজ। এয়ারপোর্টের উপর থেকে ডান হাতটা নামিয়ে বাম হাত থেকে ফোনটা ডান হাতে নিয়ে বাম হাত দিয়ে সামনের পড়ে থাকা চুলগুলো পেছনের দিকে ঠেলে দিল। আবারও ফোনটা নিয়ে ডান হাতে পকেটে গুজে পড়ল। ओह डैड, कितना सवाल पूछती हो तुम। बताओ बेटा। यस डैड, आई एम इन लव, बट हाउ डू यू नो? मैंने भी किया था प्यार तुम्हारी मम्मी के साथ। उससे भी बड़ी बात यह है कि मैं तुम्हारी बाप हूँ। तुम्हें तुमसे भी ज़्यादा अच्छी तरह से मैं जानती हूँ बेटा। সিরাজ আবারও হেসে তাকালো সুমুর দিকে। সুমু আকাশের দিকে তাকিয়ে রাতের অদ্ভুত সুন্দর চাঁদটাকে পরখ করতে ব্যস্ত। সিরাজের কিছুক্ষণ সুমুর দিকে তাকিয়ে থাকলো। কথা डैड। यस बेटा। आप सभी के लिए एक सरप्राइज আছে। कैसा सरप्राइज बेटा? ये सरप्राइज है डैड, अगर अभी बता दूंगी तो सरप्राइज नहीं रहेगी डैड। ओके बेटा, जल्दी जल्दी लौटा जाओ। ओके डैड। বলা শেষ করে সিরাজ দূরে দাঁড়িয়ে রইল। এগিয়ে আসলো না সুমুর কাছে। সুমু বিষণ্ণ মনে আকাশের দিকে তাকিয়ে আছে। গাল বেয়ে গড়িয়ে পড়ছে নোনা পানি। হঠাৎ গিটারে টুংটাং আওয়াজে সিরাজের দিকে তাকালো সোমা। তোর মন খারাপের দেশে যাব প্রেমের খেয়ায় ভেসে, তোর মনটা ভালো করে দেব অনেক ভালোবেসে। ডাকলে কাছে আসিস, পারলে একটু হাসিস, বুকটা রাখিস পেতে ভালোবাসা নিতে। সব অভিমান ভেঙে দেব তোর কাছে এসে। গিটার টুংটাং শব্দ করতে করতে সিরাজ গিয়ে সুমুর পিঠের সাথে পিঠ ঠেকিয়ে বসলো। আবারও উঠে দাঁড়ালো সিরাজ। এগিয়ে গেল ছাদের শেষ প্রান্তে। ছাদের রেলিংয়ের সাথে গা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে আকাশের ছাদের দিকে তাকালো। গান শেষ করে সুমুর দিকে ঘুরে দাঁড়ালো সিরাজ। সুমু অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। গিটারটা রেলিংয়ের সাথে হেলান দিয়ে রেখে দু হাত দুদিকে মেলে দিয়ে দাঁড়ালো সিরাজ। আলতো হেসে বলা, আমার রাজ্যের মহারানীকে আমার রাজ্যে স্বাগত জানাই। সুমু আর বসে রইল না, চোখ মুছে উঠে দাঁড়ালো। আলতো হেসে দৌড়ে গিয়ে সিরাজের প্রশস্ত বুকের মধ্যে ঝাঁপি দিয়ে পড়ল। সিরাজ পরম আবেশে চোখ জোড়া বুঝে নিল, শক্ত করে দু হাত দিয়ে প্রেয়সীর বুকের মধ্যে জড়িয়ে নিল তাকে। সুমু কান্না মিশ্রিত গলায় বলল, আমার খুব কষ্ট হবে সবাইকে ছাড়া থাকতে খান সাহেব। মা বাবা বোন ওদের ছাড়া আমি কখনো কোথাও থাকিনি খান সাহেব। সিরাজ সুমুর মাথায় হাত বুলিয়ে দিয়ে আলতো করে ঠোঁট ছিঁড়ে বলল, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি সুইটহার্ট, কিন্তু তোমাকে তো যেতেই হবে সুইটহার্ট, নাকি আমি তোমাকে রেখে যাব, কোনটা বলো? সুমু আর শক্ত করে জড়িয়ে ধরল তার খান সাহেবকে। সিরাজ আলতো হেসে বলল, তাহলে কাঁদছো কেন সুইটহার্ট? আমি তোমাকে প্রমিস করছি যখনই সময় পাবো তোমাকে নিয়ে বিডিতে এসে ঘুরে যাব। সুমু আর কোনো কথা বলল না। দিনে ভ্যাবসা গরম পড়লেও রাতের দিকে ঠান্ডায় পড়ে ঠিকই। ঠান্ডায় সুমু হালকা কাঁপছে। সিরাজ সুমুকে
নিজের থেকে সরালো। সুমুকে রেখে চলে যেতে নিলে সুমু সিরাজের হাত টেনে ধরে বলল, কোথায় যাচ্ছেন? সিরাজ ঘুরে তাকালো সুমুর দিকে, বা হাত দিয়ে সুমুর গালের উপর হাত রেখে বলল, ওয়েট করো, আসছি। সিরাজ ছাদ ত্যাগ করলো। সুমুকে দাঁড়ালো ছাদের শেষ প্রান্তে, তাকে রইল আকাশের দিকে। মিনিট 5 মধ্যে সিরাজ আবারও ফিরে আসলো। সুমু পেছন ফিরে তাকে দেখলো তার খান সাহেবের হাতে একটা বালিশ, কিছু শুকনো কাঠের টুকরো, কেরোসিনের ছোট্ট বোতল আর একটা ব্ল্যাঙ্কেট। সুমু ফ্রি কুচকে তাকে রইল। এতগুলো জিনিস একসাথে কিভাবে এনেছে এই লোক, সুমু বুঝলো না। সিরাজ কাঠের টুকরোগুলো ঘরের চালের মতো শেপ দিয়ে মেঝের উপর সাজালো, বালিশটা মাদুরের উপর রেখে কাঠের টুকরোগুলোতে হালকা কেরোসিন দিয়ে আগুন চালালো। সুমু শুধু দেখছে তার খান সাহেবের কাণ্ড। সিরাজ গিয়ে ছাদের দরজা লাগিয়ে দিল, তারপর সুমুর কাছে এসে সুমুকে নিয়ে মাদুরের কাছে গেল। নিচে মাদুরের উপর বসে সুমুকে কোলের উপর বসিয়ে ব্ল্যাঙ্কেট দিয়ে নিজের সাথে সাথে সুমুকেও জড়িয়ে নিল। সুমু অপলক তাকিয়ে আছে জ্বলন্ত আগুনের শিখার দিকে। সুমুকে, সুইটহার্ট, ভালোবাসি। আমিও ভালোবাসি খান সাহেব। তাহলে কেঁদো না প্লিজ। কিছুক্ষণ চুপ থেকে বলল, কাঁদতে চাইছি না খান সাহেব, তবুও কান্নারা বুক ঠেলে বেরিয়ে আসছে। আমার অসম্ভব কষ্ট হচ্ছে খান সাহেব। এই জ্যোৎস্না রাত, ঠান্ডা আবহাওয়া, সামনে জ্বলতে থাকা আগুনের জ্বলন্ত শিখা, ছাদের টবে থাকা সদ্য ফোটা নানান রকমের ফুলের মিষ্টি সুবাস, খোলা আকাশ, এই সব কিছুকে সাক্ষী রেখে আমাকে শুষে নিতে দিবে তোমার সব কষ্টগুলোকে। সুমু ঘাড় কাত করে তাকালো তার খান সাহেবের দিকে। সেরা সুমুকে কিছু বুঝে ওঠার সময় না দিয়ে সুমুকে পাজা কোলে করে নিয়ে দাঁড়িয়ে পড়ল। ঘুরে দাঁড়িয়ে মাদুরের উপর শুয়ে দিল সুমুকে। সুমুর উপর ঝুঁকে ব্ল্যাঙ্কেটটা দিয়ে মাথা পর্যন্ত ঠেকে নিল দুজনের অবাধ্য শরীর দুটো। সুমুর কপালে আলতো ঠোঁট ছিঁড়ে দিয়ে বলল, আজ তোমার কষ্টগুলোকে এমনভাবে শুষে নেব যাতে এই জ্যোৎস্না রাত, আকাশের চাঁদ, তারা, সদ্য ফোটা নানান রকমের ফুলের সুবাস, এই ঠান্ডা আবহাওয়া, জ্বলতে থাকা আগুনের জ্বলন্ত শিখা, সবাই আমাদের মিলন দেখে লজ্জা পেয়ে যায়। আজ রাতে আমার পাগলামি ওরা দেখতে না পারুক, তবে অনুভব করতে পারবে আমার ছোঁয়াতে আজ আমার পাগলিটার সাথে সাথে কুঁকড়ে যাবে প্রকৃতির এই প্রতিটা রোমাঞ্চকর সৃষ্টি। তারা আজ লজ্জা পেয়ে মুখ লুকানোর জন্য তাদের সাথীকে খুঁজবে, আবার কেউ কেউ আমার মতো করে তার সাথীকে কাছে পেতে চাইবে। এই খোলা আকাশ আজ আমাদের মিলনের সাক্ষী হয়ে থাকবে। কথাগুলো বলে সিরাজ সুমুর গলায় মুখ গুজল। এই ছোঁয়ায় হয়তো প্রিয়সীর কষ্ট শুষে নেবার চেষ্টা। আজ দুজন ভালোবাসার মানুষের কাছে আসার দৃশ্যের সাক্ষী হয়ে রইল এই প্রকৃতির প্রতিটি রোমাঞ্চকর জিনিস, সাক্ষী রইল এই খোলা আকাশ, ওমান বুড়াই মিশহর। অফিসের কেবিন রুমে সাহেবী গেটআপে বসে আছে এক সুদর্শন পুরুষ। তার পাশে দাঁড়িয়ে আছে ফর্মাল ড্রেসে এক সুন্দরী রমণী। যুবক পেছনের দিকে মুখ ঘুরিয়ে বসে আছে, চেয়ারটাকে হালকা ডানে বামে ঘোরাচ্ছে। যুবকটির হাতের মধ্যে কালো কালার একটি পেনটিকে সে 2 আঙ্গুলের মাঝে আপন মনে ঘুরিয়ে চলেছে। পাশে থাকা রমণীটি নরম স্বরে বলল, রায়ান স্যার। ঘুরে বসলো যুবকটি, হাতে থাকা পেনটি ছুঁড়ে মারল দূরে। সাদা রঙের টাইলসের উপর শব্দ করে পেনটি দূরে গিয়ে পড়ল। কেঁপে উঠল রমণী, আমতা আমতা করে বলল, সরি স্যার। হোয়াট সরি? আমার সাহস কি করে হয় আমার নাম ধরে ডাকার? এতগুলো বছর হয়ে গেল এই হাসিবে কাজ করছেন, তবু আজ পর্যন্ত এই অফিসে রুলসগুলো মনে রাখতে পারেন না। আপনার মতো অসভ্য এমপ্লয়ার আমার চাই না। আউট। কিন্তু স্যার। আই সেড আউট। আবারও কেঁপে উঠল মেয়েটি। 1 মিনিটও দেরি না করে কেবিন ত্যাগ করলো। তখনই রায়ান চৌধুরীর ফোনটা বেজে উঠল। কাল রিসিভ করতে ওপাশ থেকে বলা, কাজ হয়ে গেছে বস। কলটা কেটে দিল রায়ান চৌধুরী। ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখে উঠে দাঁড়ালো। কেবিন থেকে বেরোতে অফিসের সকল গার্লস এমপ্লয়িরা আড়ে আড়ে তাকালো তার দিকে। রায়ান চৌধুরীর কোনো দিকে তাকানোর প্রয়োজন মনে করলো না। অফিস থেকে বেরিয়ে নিজের ব্ল্যাক রঙের BMW তা নিয়ে বেরিয়ে পড়লো নিজ গন্তব্যে।
ঘুম থেকে উঠতেই সকলে রেডি হয়ে গেছে। গতকাল রাতেই সকলে ঠিক করেছে বাড়ির গাড়ি নিয়ে যাবে। ট্রেনে করে সকলে সমুদ্রের বাড়িতে যাবে। ছোটদের আনন্দের কারণ ভেবে আর বড়রা কেউ অমত পোষণ করেননি। বাড়ি থেকে শুধু শামীম সাহেব, হাসি বেগম, তিশা আর রাইফের জন্য একটা গাড়ি যাবে। শামীম সাহেবরা বেরিয়ে পড়েছে। নতুন জামাই প্রথমবার তাদের বাড়ি যাচ্ছে বলে তারা আগে আগে গিয়ে সব কিছু গুছিয়ে নেবেন, তাই তারা আগে আগেই বেরিয়ে পড়েছেন। রাইফ আর তিশা সমুদ্রের সাথে সাথে যেতে চাইলেও বমি হয় বলে ওদের দুজনকে সমুদ্রের সাথেই যেতে দিতে রাজি হননি আনোয়ার সাহেব। খুশি বেগম সকলের জন্য আলাদা করে খাবার প্যাক করে দিয়েছেন। সুমু ছাড়া সকলে ড্রয়িং রুমে উপস্থিত। আনোয়ার সাহেব আর শেরাজ কথা বলছে আলাদাভাবে। শেরাজ আনোয়ার সাহেবকে জানালো ওমান ফিরে যাবার আগের দিন সকলে একসাথে এসে দেখা করে যাবে। আনোয়ার সাহেব খুশি হলেন শেরাজের কথায়। সকলকে সাবধানে যেতে বলে তিনি বেরিয়ে পড়লেন স্কুলের উদ্দেশ্যে। রাহিন এসে শেরাজকে সাইডে নিয়ে গেল কিছু কথা বলার জন্য। আইয়ুবরা সোফায় বসে দুষ্টুমি করছে আর নাজমিনকে জ্বালাচ্ছে। ইফতিয়া আর রাইসা পাশ থেকে সরে উপরে উঠে গেল। সুমু লাগেজের মধ্যে সবকিছু ঠিকঠাকভাবে নিয়েছে কিনা চেক করছে। এমন সময় ইফতিয়া এলো রুমে। সুমু একবার ইফতিয়ার দিকে তাকিয়ে আবার কাজে মন দিল। ইফতিয়া চোরা চোখে সুমুকে পরখ করলো। ইফতিয়ার চোখ দিয়ে আটকালো সুমুর গলার গোল হয়ে থাকা রক্তরঙা তরতাজা লাভ বাইটের দিকে। ইফতিয়া এমনভাবে তাকিয়ে থাকতে দেখে সুমু সামনের দিকে মুখ করে ঘুরে দাঁড়ালো। তোর মধ্যে এমন কি আছে বলতো যে শেহরাজ খানের মতো ছেলে তোর প্রেমে উন্মাদ? কি এমন দেখেছে সে তোর মধ্যে? আমাকে একটু বল সুমু, আমিও একটু দেখাতে চাই তাকে। সুমু তাতে তৎ চেপে পিছন ঘুরে তাকে কিছু বলতে নিলেই আমার বউয়ের মধ্যে সব কিছু একটা করে এক্সট্রা বেশি রয়েছে, যেগুলো আমি দুষ্টু দুষ্টু ছোঁয়া দিয়ে তৈরি করেছি, আর সেগুলো শুধু আমিই দেখতে পাই। তুমিও যদি সব কিছু একটা করে এক্সট্রা তৈরি করতে চাও তাহলে আমাকে বলতে পারো। ওমানে আমার বাসায় কাজ করে ডার্ক চকলেটের মতো দেখতে মফিজ নামের একজন ধোপা আছে, তাকে তোমার জন্য স্পেশাল ফ্লাইটের টিকিট কেটে বিডিতে আনতে পারি। আমি আবার মানবদরদি মানুষ, বিশেষ করে তোমার মতো নির্লজ্জ মেয়েদের জন্য একটু বেশি মানবদরদি আমি। ইফতিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শেরাজ সুমুর পাশে এসে দাঁড়িয়ে বলল, বউ, তুমি চাইলে আমি একটা নিউ বিজনেস শুরু করতে পারি। কিসের বিজনেস খান সাহেব? সুগার ড্যাডি সাপ্লাইয়ের বিজনেস, যেখানে ইফতিয়ার মতো নির্লজ্জ মেয়েদের জন্য আক্কাস, কুদ্দুস, মফিজ, পল্টু নামের পেট মোটা ভুড়িওয়ালা, কথায় কথায় পানের পিক ফেলানো, মুখ খুললে মুখ দিয়ে থুতু ছিটে বেরিয়ে আসা ডার্ক চকলেট টাইপ অল কালেকশন সুগার ড্যাডি পাওয়া যাবে। সুগার ড্যাডিদের কাছে কচি মেয়েদের অনেক বেশি ডিমান্ড। ইফতিয়ার আগে গজগজ করতে করতে চলে গেল। সেরা সুমুর দিকে তাকিয়ে 1 মিনিট বলে রুম থেকে বেরিয়ে আসলো। ইফতিয়ার সামনে গিয়ে পথ আটকে দাঁড়িয়ে বাঁকা হাসলো। কি হলো ইফতিয়া, ফ্লাইটের টিকিট কাটবো? কিসের ফ্লাইটের টিকিট? এই মাত্রই তো বললাম মফিজকে ডাকি। আমার পার্সোনাল ধোপার বউ হওয়া ও ভাগ্যের ব্যাপার। আমার পার্সোনাল ধোপার বউ হওয়ার মধ্যেও একটা অন্যরকম সেলিব্রিটি টাইপ ব্যাপার আছে। ইফতিয়া কিছু বলতে নিলে শেরাজের ডান হাত উঁচু করে ইফতিয়াকে থামিয়ে দিল। কথা বলো না প্লিজ, আমি সাথে মাস্ক আনিনি। ইফতিয়া ফ্রুকুচ গেল। মানে তোমার মতো নোংরা মেয়ে মুখ খুললেও তোমার কথা থেকে বাজে গন্ধ বের হয়। যেখানে তোমার গন্ধমার্কা কথা শুনলেই আমার গর্ভবতী মহিলাদের মতো গা গুলিয়ে বমি আসে, সেখানে তুমি ভাবলে কিভাবে তোমার মতো মেয়ের দেহের প্রতি আমার রুচি আসবে? তুমি 24 আওয়ার্স ফুল নেকেড হয়ে ঘুরলেও আমার বাড়ির পোষা কুকুরটাও তোমার দিকে তাকাবে না, আর সেখানে তুমি আমাকে হাউ ফানি। কথাগুলো বলে শেরাজ বল খুঁজি তোকে আজকে সে এই গানের সুরে ঠোঁট দিয়ে তুলতে তুলতে চলে গেল। শেরাজ রুমে এসে সুমুকে পেছন থেকে জড়িয়ে ধরে গলার ক্ষতস্থানে আলতো করে ঠোঁট ছোয়ালো। সুমু শেরাজকে ধাক্কা মেরে সরিয়ে দিল। শেরাজ জোর করে সুমুর ঘাড়ের উপর ডান হাত দিয়ে সুমুকে নিজের বুকের সাথে চেপে ধরে রাখলো। নিজের ডান হাত বা হাত দিয়ে টাইট করে ধরে রাখলো। সুমু শেরাজের কোমর জড়িয়ে ধরে রাখে হালকা মেজাজি কঞ্চে বলা, এখন আবার কি শুরু করেছেন খান সাহেব? সেরা দুষ্টু হেসে বলা,
বউটাকে পুরো 5 ঘন্টা 40 মিনিট 10 সেকেন্ড ধরে আদর করি না, তাই এখন একটু আদর করছি। আর তাছাড়া এতটা পথ জার্নি করার জন্য আমাদের দুজনেরই এনার্জি দরকার, তাই এনার্জি বাড়ানোর মেডিসিন খেতে এসেছি, ইভেন তোমাকে খাওয়াতে এসেছি। এভাবেই কিছুক্ষণ চলতেই থাকলো, কোনো কারণ ছাড়াই দুজনের খুনসুটি। সকলে স্টেশনে এসে দাঁড়িয়ে আছে। ট্রেন আসবে 10:15-তে, এখন ঘড়িতে পাক্কা 10:01 বাজে। সকলের হাতে আইসক্রিম। সেরাজ সকলকে আইসক্রিম কিনে দিয়েছে, শুধু মেয়েদের জন্য এনেছিল। আইবরা হ্যাংলার মতন জোর করে চেয়ে নিয়েছে। আইয়ুব আইসক্রিম খেতে খেতে এগিয়ে গেল নাজমিনের দিকে। নাজমিন চুপচাপ বসে আছে, আইসক্রিম খাচ্ছে সে, আর সামিয়ার সাথে গল্প করছে। আইয়ুব মাঝে 5 ইঞ্চি দূরত্ব রেখে নাজমিনের পাশে বসল। নাজমিনের আইসক্রিমের দিকে নজর নেই, সে সামিয়ার দিকে তাকে আইসক্রিম মুখে তুলে খাচ্ছে আর গল্প করছে। সামিয়া আইয়ুবকে দেখে কিছু বলতে নিবে, আইয়ুব ইশারায় সামিয়াকে চুপ থাকতে বলল। আইসক্রিমের বাটি নাজমিন আর সামিয়ার মাঝখানে রাখা। আইয়ুব একটু বাঁকা হয়ে নাজমিনের আইসক্রিমের বাটিটা সরিয়ে নিয়ে চলে গেল। নাজমিন কথা বলতে বলতে আবারও আইসক্রিমের বাটি থেকে আইসক্রিম তুলে মুখে নিল, তবে মুখের মধ্যে আইসক্রিমের স্বাদ অনুভব করতে না পেরে নিচের দিকে তাকিয়ে দেখলো আইসক্রিমের বাটি নেই। নাজমিন আশেপাশে তাকালো, সকলে যার যার মতো আছে। আই ডোন্ট কেয়ার ভাব নিয়ে অন্যদিকে তাকে ফোনে কথা বলছে। নাজমিন জানে এই কাজটা কার। সে উঠে কিছু বলতে নিবে এমন সময় ট্রেন চলে এলো। ট্রেন আসতে ব্যস্ত নগরীর ব্যস্ত মানুষ তাড়াহুড়ো করা শুরু করলো। কারো তারা ট্রেনে ওঠার তো কারো তারা নামার, তবে নিয়ম অনুযায়ী আগে নামতে দেওয়া হলো, তারপর সকলে একে একে উঠতে শুরু করলো। সেরাজ আগে ট্রেনে উঠে সুমুর দিকে হাত বাড়িয়ে দিল। সুমু সেরাজের হাতের উপর হাত রেখে উঠে আসলো ট্রেনে। আইয়ুবরা সকলে তাদের নির্ধারিত বগিতেই চলে গেছে। বাকি রয়ে গেছে ইফতিয়া। ইফতিয়া এখনও ট্রেনে উঠেনি, সে ইচ্ছা করেই নিচে রয়ে গেছে। সেরাজ সুমুকে বসিয়ে রেখে পানি নেওয়ার জন্য ট্রেন থেকে নামলো। ইফতিয়া দেখেও না দেখার ভান করে চলে গেছে। পানি নিয়ে ট্রেনে উঠতে ইফতিয়া ডাক দিল, শুনুন। টুকুচকে তাকালো সেরাজ। ইফতিয়া কি বললে? শুনুন। আরে এই মেয়ে, সৃষ্টিকর্তা কি দুনিয়ার সব মেয়েকে লজ্জা শরম দিতে গিয়ে তোমাকে দিতে ভুলে গিয়েছিল, নাকি তোমাকে লজ্জা শরম দেবার সময় তার কাছে লজ্জা শরম শেষ হয়ে গিয়েছিল, তাই আর তোমাকে দিতে পারিনি? আপনি এভাবে বলছেন কেন? আমি ট্রেনে উঠতে পারছি না, তাই আপনাকে ডাক দিলাম। তার ন্যাকামিতে সেরাজ বিরক্ত হয়ে বিড়বিড় করে বলল, আবার ন্যাকামি করছে এই মেয়েটা। এই মেয়ে শোনো, আই হ্যাভ এ কিউট বিউটিফুল প্রিটিয়েস্ট ওয়াইফ, সো আমাকে এসব শুনুন টুনুন বলে ডাকবে না। আজ থেকে সুমু তোমার বোন হলেও আমি তোমার শুধু জিজু না, আমাকে তুমি জিজু আঙ্কেল বলে ডাকবে। হোয়াট? চুপ, একা একা উঠতে পারলে ওঠো, নয়তো পড়ে থাকো। আমি আমার বউকে ছাড়া অন্য কোনো নারীর দিকে তাকাই না পর্যন্ত, সেখানে টাচ করা তো অনেক দূরের প্রশ্ন। সেরাজ চলে যেতে নিলে ইফতিয়া আবারও ডাক দিল। সেরাজ কোনো উপায় না পেয়ে আশেপাশে তাকালো। ইফতিয়া হাসি মুখে হাত বাড়িয়ে দিল। সেরাজ ইফতিয়ার হাতকে উপেক্ষা করে দূরে থাকা একটা লোককে ডাক দিল। লোকটা তার মাথার উপর থেকে ব্যাগ নামিয়ে দৌড়ে আসলো। লোকটা আসতে সেরাজ বলল, ভাই, আপনি টাকার বিনিময়ে যে কোনো ব্যাগ বা লাগেজ ট্রেনে তুলে দেন তো। আজ্ঞে সাহেব। আমি আপনাকে 500 টাকা দিব। একটা নোংরা চরিত্রহীনা আটার বস্তা আপনাকে এই ট্রেনে তুলে দিতে হবে। সাহেব, আটার বস্তা নোংরা হয়েছে মাইন্না নিলাম, কিন্তু আটার বস্তা চরিত্রহীনা কেমন হয় সাহেব? আরে আপনি এটা জানেন না? তাহলে শুনুন, আটার মধ্যে যখন আমরা পানি দেই আটাটা মাখবো বলে, তখন আটা কি করে বলুন তো? কি করে সাহেব? চরিত্রহীনা মেয়েদের বা ছেলেদের মতো হাতের সাথে আঠার মতো লেগে যায়। যেগুলো ছেলে গম থেকে আটা হয়েছে তারা মেয়েদের হাতে লেগে যায়, আর যেগুলো মেয়ে গম থেকে আটা হয়েছে তারা ছেলেদের হাতে লেগে যায়। কিন্তু সাহেব, গম ছেলে মেয়ে হয়। সেটা আপনার না জানলেও চলবে। এই যে দেখতে পাচ্ছেন আপনার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা, ওকে একটু হাত ধরে ট্রেনে তুলে দিন তো, পারলে কোলে করেও তুলতে পারবেন। এই আপুমণিকে কোলে তুললে এই আপুমণি খুশি হয়ে আপনাকে একটা চুমু খেতে পারে। এই আপুমণিটার আপনার মতো পুরুষ খুব পছন্দ। কাজে লেগে পড়েন, দেরি করবেন না। দেরি করলে আবার এই আপুমণি রেগে গিয়ে
আপনার মতো অন্য কোনো লোক খুঁজে নিতে পারে। এই সুযোগ সীমিত সময়ের জন্য, কাজে লেগে পড়ুন। ইফতিয়ার আগে লুক নিয়ে তাকিয়ে রইল। সেরাজ তার খুব প্রিয় সুর বল খুঁজি তোকে আজ কিসে গানের সুর দুই ঠোঁট গোল করে বাজাতে বাজাতে চলে গেল। কুলি লোকটা ইফতিয়ার দিকে তাকিয়ে বলল, আফামনি আসেন, সাহেবের কোনো টাকা দেওয়া লাগবো না, আমি আপনারে ফ্রিতেই ট্রেনে তুইলা দিতাছি। আসলে কি জানেন আফা, আপনার মতো সুন্দরী মাইয়া আমার মেলা ভাল লাগে। আসেন আফা। ইফতিয়া কুলিটির দিকে চোখ গরম করে তাকালো। ট্রেনে উঠে নির্ধারিত নিজের বগিতে চলে গেল ইফতিয়া। অরিন্দম সিং এর সাথে আজ সিআইডি ডিপার্টমেন্টের এসিপি দেখা করতে এসেছে। অরিন্দম সিংকে নানান রকমের প্রশ্ন করা হচ্ছে, কিন্তু সে কোনো রকমের স্টেটমেন্ট দেওয়ার জন্য মুখ খোলেনি। এসিপি প্রশান্ত ঘোষ অরিন্দমকে ক্রমাগত প্রশ্ন করেই যাচ্ছে। এসিপির প্রশ্নে অরিন্দম হঠাৎ করে হাইপার হয়ে উঠল। ডাক্তার এবং নার্স দৌড়ে আসলো কেবিনের রুমে। অরিন্দম পাগলের মতো আচরণ করছে। ডাক্তার অরিন্দমকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে এসিপিকে বললেন, আপনি দয়া করে এখন চলে যান, পেশেন্টের অবস্থা এখনও খুব খারাপ। আপনার প্রশ্নগুলো পেশেন্টের ওপর প্রেশার ক্রিয়েট করছে, যার ফলে পেশেন্ট হাইপার হয়ে পাগলের মতো আচরণ করছে। আমি আমার পেশেন্টের ওপর কোনো রকমের প্রেশার সহ্য করব না। আপনি প্লিজ কেবিন থেকে যান। কিন্তু আলবার্ট সিং প্রশান্ত ঘোষের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে বলল, আমার ছেলেটাকে আগে সুস্থ হতে দিন স্যার, ও সুস্থ হবার পর আপনারা আপনাদের ইনভেস্টিগেশন করবেন। প্রশান্ত ঘোষ বাধ্য হয়ে চলে গেলেন। ডক্টর দুর্জয় আলবার্ট সিং এর সামনে এসে বলল, আমার মনে হয় আপনাদের এই কেসটা তুলে নেওয়াই ভালো। মানেটা হলো এই যে আপনার ছেলের অবস্থা খুব একটা ভালো না, আর এসিপির করা প্রশ্নগুলো অরিন্দমকে হাইপার করে তুলেছে। এতে ওর অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। ও এই অবস্থা থেকে কবে পুরোপুরি বেরিয়ে আসবে আমি জানি না। এর মধ্যে যদি বারবার ওর ওপর এমন প্রেশার ক্রিয়েট করা হয়, তাহলে অরিন্দমের কী অবস্থা হবে সেটা গড নোস। এখন আপনাদের ব্যাপার, আপনারা কি করবেন। অ্যাজ এ ডাক্তার আমি আমার পেশেন্টের ভালোর দিকটাই দেখব, বাকিটা আপনাদের ইচ্ছে। আলবার্ট সিং ডাক্তারের হাত ধরে কাতর সুরে বললেন, আমি কেসটা তুলে নেব ডাক্তার, আমার ছেলের ক্ষতি হোক এমন কোনো সিচুয়েশন আমি আর এখানে ক্রিয়েট হতে দেবো না। আপনি শুধু আমার ছেলেটাকে পুরোপুরি সুস্থ করে দিন। ডক্টর আলবার্ট সিং এর হাতের উপর হাত রেখে তাকে আশ্বাস দিলেন। আলবার্ট সিং কাঁদতে কাঁদতে ছেলের পাশে গিয়ে বসল। ডাক্তার দুর্জয় কেবিন থেকে বেরিয়ে যেতে গিয়ে আবারও দাঁড়িয়ে পড়ল। পেছনে তাকে বাঁকা হেসে পকেট থেকে ফোনটা বের করে কোথাও একটা টেক্সট করলো। কাজ হয়ে গেছে স্যার। 1 মিনিটের মধ্যে টেক্সটটা রিপ্লাই আসলো। টেক্সটটা গুড জব, সময় মতো তুমি তোমার পেমেন্ট পেয়ে যাবে। পড়ে ডক্টর দুর্জয় আবারও বাঁকা হেসে কেবিন থেকে বেরিয়ে গেল।